আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যচর্চা। আজকে স্বাস্থ্যচর্চা অনুষ্ঠানে আমাদের যে আলোচনা থাকবে সেটা হচ্ছে তাপপ্রবাহের ফলে কী ধরনের আমাদের অসুবিধা তৈরি হচ্ছে, কী ধরনের সমস্যায় আমরা পড়ছি। আজ থেকে কিছু বছর আগেও কিন্তু সেই তাপপ্রবাহের জন্য যে সমস্যা সেটা কিন্তু আজকের মতো ছিল না। তাপপ্রবাহ আমাদের আজকের দৈনন্দিন জীবনে একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা আলোচনা করব মূলত তাপপ্রবাহ এবং তার কিভাবে প্রতিকার নেওয়া যায় তা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শিলচর মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তার ডক্টর কনবদীপ শর্মা মহাশয়। আমরা কনবদীপ শর্মাকে প্রথমেই জিজ্ঞেস করব যে সেই তাপপ্রবাহ বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। তাপ প্রবাহ বা ইংলিশে যাকে বলে হিট ওয়েভ, সেটা হচ্ছে একটা আবহাওয়ার একটা অবস্থা যার মধ্যে আমরা অতিরিক্ত তাপমাত্রা পাই। অর্থাৎ মনে করুন আমাদের একটা নর্মাল একটা টেম্পারেচার বা একটা তাপমাত্রা আছে, যেটা ক্লাইমেটিক টেম্পারেচার আমরা বলতে পারি, যেটা নিয়ে আমরা অভ্যস্ত। সেটার একটা ন্যূনতম আছে, একটা উচ্চতম আছে, ম্যাক্সিমাম বা মিনিমাম। সেই ম্যাক্সিমাম টেম্পারেচারের ঊর্ধ্বে যখন আমাদের সেই তাপমাত্রাটা চলে যায়, সাধারণত এই যে প্লেন এরিয়াতে বা আমাদের যে উপত্যকা এই এরিয়াতে, এই এলাকায় যদি সেটা আমাদের 5 ডিগ্রি বেশি চলে যায় ম্যাক্সিমাম টেম্পারেচার থেকে, এবং পাহাড়ি অঞ্চলে টিলা বা অন্যান্য পাহাড়ি অঞ্চলে যদি সেটা ওখানকার ম্যাক্সিমাম টেম্পারেচার থেকে 5 ডিগ্রি যদি বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা হিট ওয়েভ বা তাপ প্রবাহ বলে থাকি। আচ্ছা, সাধারণত সেটা তো আমাদের এখন ন্যূনতম উচ্চতম সেটা তো অনেক জায়গায় অনেক ধরনের ভেরিয়েশন আছে। তবুও আমরা ধরে রাখি যে 40 ডিগ্রির বেশি যদি প্লেন এরিয়াতে এবং 30 ডিগ্রির বেশি যদি পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা চলে যায়, তাহলে সেটাকে আমরা তাপ প্রবাহ বা হিট ওয়েভ বলে থাকি। মানে সেটা মানে অসহনীয় গরম বা আমাদের শারীরিক একটা তাপ সহ্য করার যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতার ঊর্ধ্বে সেটাকে আমরা কোয়ালিটেটিভলি যদি ডিফাইন করতে চাই, তাহলেই সেটা হিট ওয়েভ, মানে অতিরিক্ত টেম্পারেচারের একটা অবস্থা। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু বলি যদি আমরা ভারতবর্ষে পুরো ভারতবর্ষের কথা চিন্তা করি বা সমস্ত বিশ্বের কথা চিন্তা করি, সেখানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং তারই প্রভাব কিন্তু এদিকটায় পড়ছে। আমরা কিছুদিন আগেও দেখেছি বা প্রত্যেক বছর আমরা দেখে থাকি, ধরুন আমরা যদি বলি জুন জুলাই মাসের যে অবস্থাটা থাকে, সেখানে কিন্তু নর্দার্ন ইন্ডিয়া বা ওয়েস্টার্ন ইন্ডিয়া, সেখানে কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ দেখা যায়, এমনকি লু পর্যন্ত পড়তে থাকে। তো সেখানের যে অবস্থা আমরা এই অঞ্চল থেকে হয়তো ততটুকু বুঝতে পারি না, কিন্তু এবছর আমরা দেখছি যে শীত যখন যায় করছে এবং গরম যখন আসছে, সেই যে অবস্থানটা হঠাৎ করে মনে হচ্ছে যে তাপমাত্রাটা বিশেষভাবে বেড়ে গেছে। তো তার সঙ্গে কি কোনো বিশ্ব উষ্ণায়নের যে ব্যাপারটা, তার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই বিশ্ব উষ্ণায়নের সঙ্গেই এটার যোগাযোগ রয়েছে। এবার ব্যাপার হলো, আমরা অনেক বছর আগে এই হিট ওয়েভ নিয়ে আমাদের মধ্যে সেই সচেতনতা তো ছিল না, কিন্তু আজকাল আমরা এটা নিয়ে একটু সচেতন হয়েছি বা এমনিও আমরা খুব বেশি শুনতে পাচ্ছি জিনিসটা। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যেটা, ওটার সঙ্গে এটা ডাইরেক্ট যোগাযোগ আছে। এবার দেখুন, ভারতবর্ষের অন্যান্য যেগুলো রাজ্য যেখানে হিট ওয়েভ নিয়ে আমরা বেশি শুনতে পারি, যেমন উত্তর ভারতের রাজ্যগুলো হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কিছুটা বিহার, আজকাল পশ্চিমবঙ্গেও আসছে, কিছুটা মহারাষ্ট্র এবং কর্ণাটকার অঞ্চলগুলো, সেখানে হিট ওয়েভের প্রকোপ অনেকটাই। এবং আসামে বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকায় হিট ওয়েভ ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, পার্টিকুলারলি আমরা যদি গুয়াহাটির কথা বলি, হ্যাঁ গুয়াহাটি, সেখানে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে। শুধু তাই নয়, যেমন আমরা যেটা ডেভেলপমেন্ট যেটা বলি, নগর উন্নয়ন বলুন, সেখানে আমরা নগর উন্নয়নের সাথে সাথে আপনার যানজটের সমস্যা, অতিরিক্ত মানুষ যেখানে বসতি স্থাপন করতে পারে সেই ধরনের যে ব্যবস্থাটা, এগুলোর জন্য বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাপমাত্রা বাড়বেই। এখন দেখুন যানজট, মনে হয় যানজট যত বেশি বাড়বে, তার সাথে সাথে এই যে পেট্রোল কনজাম্পশন, ফসিল ফুয়েলের যে কনজাম্পশন যেটা, তার সাথে। তো সেই ক্ষেত্রে আমরা এখন মোটামুটিভাবে বুঝতে পারলাম যে টেম্পারেচারটা কি কেন বেড়ে যাচ্ছে। তো সেই টেম্পারেচার যে বেড়ে যাচ্ছে, তার ফলে কি ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়? বিশেষ করে আমি ধরুন আমরা যদি 3টা সেগমেন্ট করে নিই, শিশুদের ক্ষেত্রে তার কি ধরনের
প্রভাব পড়তে পারে? এবার হিট ওয়েভ যেটা জেনারেট হচ্ছে সেটার জন্য ডাইরেক্ট তাপের জন্য সমস্যা হতে পারে, এবং তাপের জন্য অন্যান্য রোগের বৃদ্ধি বা অন্যান্য রোগের সিভিয়ারিটি বা সে তার রোগের প্রকোপ যেটা সেটাও বাড়তে পারে। যেমন সরাসরি তাপের জন্য আমরা 3 ধরনের সমস্যা দেখতে পাই, যেটাকে আমরা হিট ক্র্যাম্প বা হিট এক্সহশন বা হিট স্ট্রোক, 3 ধরনের। হিট ক্র্যাম্পস আমরা অনেক সময় আমরা সেটা লক্ষ্য করি নিজেদের মধ্যে। মনে করুন আমরা শহরাঞ্চলে যাচ্ছি যানজটের মধ্যে, রৌদ্রের মধ্যে, দিনের বেলা, এবং অনেকক্ষণ পরে আমাদের শরীরে একটা অশান্তি, অস্বস্তি, যেমন শরীরটা ফুলে যাচ্ছে এবং অসহনীয় গরমে আমরা সহ্য করতে পারছি না, মাথায় যন্ত্রণা করছে, এটা হচ্ছে হিট ক্র্যাম্পের মধ্যে। হ্যাঁ, হিট ক্র্যাম্প। কখনো শরীরে ব্যথা ট্যাথা এসে সেগুলো অনুভব করতে পারি। তখন আমরা কি করতে হবে, আমাদের প্রচণ্ড পরিমাণে জল এবং ঠান্ডা জায়গায়, শীতল জায়গায় আমাদের থাকতে হবে, যাতে শরীরে ডিহাইড্রেশন বা ওসবের সমস্যা না হয়। তারপরে আসছে হিট এক্সহশন, সেটা আরেকটু সাংঘাতিক বাজে অবস্থা। হ্যাঁ, সেটার মধ্যে আমরা কি পাবো, আমাদের মাথা একটু ঝিমঝিম করবে, আমাদের শারীরিক দুর্বলতা বাড়বে, আমরা চলাফেরার ক্ষমতাও হয়তো হারিয়ে ফেলতে পারি। হ্যাঁ, তখন আমাদের আরেকটু সেটা নিয়ে সচেতন হতে হবে, জল খেতে হবে, আমাদের অনেকক্ষণ আমাদের বিশ্রাম করতে হবে। জল খাওয়ার কথা আপনি বারবার বলছেন, সেক্ষেত্রে আজকাল খুব দেখা যায় যে পার্টিকুলারলি ধরুন টিনেজারদের মধ্যে বা শিশুদের মধ্যে, সেক্ষেত্রে ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কসটা খুব বেশি পরিমাণে নেওয়া আছে, সেটার সঙ্গে কি ডাইরেক্টলি অসুখ বিসুখের কোনো? আসলে কোল্ড ড্রিঙ্কস যে জিনিসটা সেটা হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্ক। কার্বোনেটেড ড্রিঙ্ক ডিহাইড্রেশনে খাওয়া উচিত নয়। ডিহাইড্রেশনে মনে করুন যদি কিছু খেতে হয় তাহলে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে ওআরএস, যেটা ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা পাই, সেটার মধ্যে আপনার শুধু জল নয়, সেটার সঙ্গে আমাদের ঘামে বেরিয়ে যাও ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, এবং সাথে গ্লুকোজটাও মিশিয়ে ওআরএসটা একটা WHO থেকে একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্মুলা দিয়ে বানানো হয়, যেটা আপনার প্রচণ্ডভাবে ডিহাইড্রেশন হয়ে গেল সেটা আপনার বডিতে সে একই জল এবং ইলেকট্রোলাইট দুটোই আপনার বডিতে আবার মানে রিপ্লেনিশ বা যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আপনার কভার করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে জল যদি আপনি পান করুন সেটাও অনেকটা কাজ দেবে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ওআরএস। তাছাড়াও মনে করুন লেবুর শরবত, নারকেলের জল বা অন্যান্য ধরনের যে কোনো শরবত, ইভেন কিছু কিছু ফল যেমন তরমুজ, চিনার, শশা, এগুলোর মধ্যেও ভালো পরিমাণে জল এবং ইলেকট্রোলাইট দুটোই থাকে। এবার কোল্ড ড্রিঙ্কের ব্যাপার, যেটা কোল্ড ড্রিঙ্কের মধ্যে থাকে কার্বনিক অ্যাসিড, যেটা ডিহাইড্রেশনে মোটেই সাহায্য করে না, বরং ক্ষতি করতে পারে। হ্যাঁ, সাময়িক একটা আরাম অনুভব হলেও কিন্তু সেটা কিন্তু সেইভাবে ডিহাইড্রেশনের জন্য উপযুক্ত নয়। তাছাড়াও ধরুন কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেস্টিসাইডসগুলো থাকে, তো বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সুগার এবং ক্যাফিন যেটা সেটা হচ্ছে সেরিব্রো স্টিমুলেন্ট, সেটা আমাদের মস্তিষ্ককে একটু স্টিমুলেট করে, এবং যেটা সুগার কন্টেন্ট থাকে সেটাও আমাদের সাময়িক একটা ভালো লাগে, তো সেটা আলটিমেটলি কিন্তু ক্ষতির দিকে যাচ্ছে। আচ্ছা, আপনি ওআরএসটা বলেন যে WHO এর একটা মান্যতাপ্রাপ্ত এটা ওআরএস বাজারে পাওয়া যাচ্ছে, এছাড়া কি আমরা ঘরে প্রিপারেশন করতে পারি? ঘরেও আমরা ওআরএস প্রিপারেশন করতে পারি। আমরা পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে বা গ্লুকোজ দিয়ে, লবণ এবং এক চুটকি দিয়ে, কিন্তু পটাশিয়াম যে জিনিসটা, পটাশিয়াম বা বাইকার্বনেট, সেইগুলো জিনিস আমরা জলের মধ্যে মিশাতে পারবো না। সেগুলো তো আমাদের যেগুলো অ্যাভেলেবল ফ্লুইড যেগুলো আছে সেগুলোতে নাই। তবে নারকেলের জলের মধ্যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে, কলাতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে, সেগুলো আমরা যদি আহার করি তাহলে আমাদের পটাশিয়াম বা বাইকার্বনেট সেগুলো আমাদের শরীরে আমরা করতে পারি। তো আগেই বলছিলাম ওই হিট স্ট্রোকের ব্যাপারটা, তো হিট স্ট্রোক যেটা সেটা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক ব্যাপারটা। হিট এক্সহশন বলুন বা হিট ক্র্যাম্পস বলুন, হিট স্ট্রোকের জন্য আমাদের খুবই সচেতন হতে হবে। হিট স্ট্রোকের জন্য অনেক ক্ষেত্রে আমরা রোগী মারাও যায়। মনে করুন প্রচণ্ড দাবদাহে, প্রচণ্ড রৌদ্রে কাজ করছে দীর্ঘ সময়, কিন্তু বুঝতে পারছে না, হঠাৎ করে মাথা ঘুরোচ্ছে, কিন্তু ডাক্তারের যে শরণাপন্ন হতে হবে সেটাও বুঝতে পারছে না। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় চা বাগান অঞ্চলে বা যারা ম্যানুয়াল লেবারের কাজ করে, রাস্তাঘাটে কাজ করছে, মিস্ত্রির কাজ করছে, সকাল থেকে বিকেল পর্যন্ত রৌদ্রে কাজ করছে, তাদের অনেক সময় এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। অনেকের মধ্যে তাদের ডায়াবেটিস বা হাই প্রেশারের লক্ষণও থাকতে পারে। সব মিলিয়ে হিট স্ট্রোকের ব্যাপারে সচেতন হওয়া উচিত, এবং হিট স্ট্রোকের যেগুলো লক্ষণগুলো সেগুলো আগের থেকে আগেভাগে যদি বুঝতে পারে তাহলে আগের থেকেই প্রিকশনটা নিয়ে সে নিজের জীবনটাকে বাঁচাতে পারবে।
আচ্ছা, তো সেই প্রিকশনগুলোতে কি কি ধরনের জিনিসগুলো পড়ে? সেটাই হচ্ছে মূল কথা। হিট ওয়েভ, যেটা হিট ওয়েভ সম্বন্ধে আমাদের সচেতন হওয়ার জন্য প্রথমেই জানতে হবে হিট ওয়েভ সম্বন্ধে কোনো সচেতনতা বার্তা বা কোনো, মনে করুন আজকাল তো সরকারের দপ্তর থেকে, আবহাওয়া দপ্তর থেকে অনেক সময় কোনো রেড অ্যালার্ট দিয়ে দেয়, যেমন আগের থেকে বন্যা হওয়ার সম্ভাবনা বা কোনো জায়গায় তুফানের সম্ভাবনা, সেভাবে হিট ওয়েভের সম্ভাবনা আছে কি না না সেগুলো সরকারের পক্ষ থেকেও উত্তর ভারতে অনেক জায়গায় জানিয়ে দেওয়া হয়। তো এগুলো যদি জানান দেওয়া হয় তাহলে আমাদেরও এই যে এখনের যেটা গ্রীষ্মকালে আমাদের একটু নিউজ পেপার বা অন্যান্য মাধ্যমে একটু খবর রাখা উচিত যে এই ধরনের কোনো বার্তা আছে কি না না। যদি বার্তা থাকে তাহলে আগেভাগে আমাদের প্রস্তুত থাকতে হবে। তাছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারটা, প্রচণ্ড পরিমাণে জল, আমরা যদি বাইরে যাচ্ছি তাহলেও আমাদের সঙ্গে পানীয় থাকা উচিত। ঘরে থাকলেও যদি আমার জল পিপাসা নাও থাকে তবুও আমাদের একটা ন্যূনতম পরিমাণে জল শরীরে খাওয়াটা উচিত। এখন কথা হলো জল আমার পরিমাণে যথেষ্ট পরিমাণে আছে কিনা না সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো আমি টয়লেট কতবার যাচ্ছি। আমি যদি রোগী যদি বারবার টয়লেটে যায় তাহলে সে বুঝতে পারবে না যথেষ্ট পরিমাণে জল আছে তাই আমি যাচ্ছি। যদি দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে টয়লেটে যাওয়া হচ্ছে না তাহলে বোঝা যাবে যে শরীরে জলের পরিমাণটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে খেতে হবে। শুধু তাই নয়, জল শরীরে যদি ঠিকভাবে না থাকে তাহলে কিডনি ফাংশনটাও খারাপ হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে। শুধু জল আমরা যে শুধু হিট ওয়েভের জন্যই, প্রোটেকশনের জন্যই করব তা নয়, জল খাওয়াটা আমাদের। সেক্ষেত্রে মোটামুটিভাবে একজন মানে অ্যাডাল্ট পার্সনের জন্য কতটুকু জল খাওয়া দরকার? এখন দেখুন সেটা আমাদের শরীরে যেটা ওজনের উপরে অনেকটা নির্ভর করে। তবুও গড়ে আমরা যারা অ্যাডাল্ট পপুলেশন মানে 8 গ্লাস জল বা কমসে কম এই যে গ্রীষ্মকালে আমাদের 3 লিটার জল কমপক্ষে জল পান করতেই হয়। হ্যাঁ, ঠিক আছে। তাছাড়া আমরা যদি মনে করুন কোনো ধরনের এমন কোনো কাজ করছি যার ফলে অনেক শরীর ঘামছে, তাহলে সেই পরিমাণে আরও অত্যাধিক পরিমাণে জল গ্রহণ করতে হবে। আচ্ছা, ধরুন আপনি বলছিলেন যে যারা ডে লেবারার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হিট স্ট্রোকের একটা প্রবাবিলিটিটা অনেক ক্ষেত্রেই বেশি। তো আমরা দেখতে পাচ্ছি ধরুন আমরা যারা সাধারণ যারা চাকরিজীবী যারা রয়েছি বা সকাল থেকে বিকেল পর্যন্ত যারা অফিসে কাজ করছেন, সেখানে তো দাবদাহের একটা ব্যাপার রয়েছে, বা আজকাল আমাদের শহরাঞ্চলে লোডশেডিংয়ের একটা ব্যাপার রয়েছে গ্রীষ্মকালের সময়। তো সেই ক্ষেত্রে যারা চাকরিজীবী বা অন্য পেশায় যারা রয়েছেন তাদের জন্য আপনার কি সাজেশন রয়েছে? এই খাওয়া দাওয়ার ব্যাপারগুলো ছাড়াও মনে করুন আরও খাওয়ার মধ্যে আমাদের প্রোটিনজাত খাদ্য বা যেগুলোকে আমরা রিচ খাদ্য বলে বলি, যেমন তেল মশলাযুক্ত খাবার, এগুলো এই টেম্পারেচারের মধ্যে অ্যাভয়েড করাটাই ভালো ব্যাপার। এর মধ্যে ঠান্ডা সুষম খাওয়া, শাকসবজি, ঠান্ডা ফল বা তরমুজ বলুন, শসা বলুন, এই ধরনের খাবার আমরা বেশি করে খাওয়া উচিত। ফাইবারযুক্ত খাবার, হোল গ্রেইনস, এগুলো খেলে আমাদের স্বাস্থ্য বেশি ভালো থাকবে। তাছাড়া কাপড়ের যেটা পরিধানের ব্যাপারটা, এই ক্ষেত্রে শুধু কাপড়ের কোয়ালিটি নয়, কাপড়ের রংটাও এই ক্ষেত্রে অনেক জরুরি। যেমন গাঢ় রঙের কাপড়, কালো রং, গাঢ় নীল রং, গাঢ় বেগুনি রং, গাঢ় সবুজ রং, সেগুলো যে রং যেগুলো বেশি অ্যাবজর্ব করে, এটা ওয়েভলেংথের একটা থিওরি, সেটা আপনার হিটটাকে বেশি অ্যাবজর্ব করে। তাই সাদা রঙের কাপড় বা লাইট কালারের কাপড়, হালকা রঙের কাপড়, সেগুলো ভালো কাজ করে, ভালো আমাদের মানে উপযোগী। তাছাড়াও যেগুলো কাপড় কটন বা সুতির কাপড়, হ্যাঁ, যেগুলো কাপড়ের মধ্যে অতিরিক্ত ছিদ্রযুক্ত কাপড়, সেগুলো আমাদের শরীরে যেটা ভেন্টিলেশন বলতে পারেন, হাওয়ার আসা যাওয়া সেটা, বা আমাদের শরীর যে ঘামছে সেগুলো ভেপারগুলো যাতে সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে, সে ধরনের কাপড়, সিল্কের কাপড় টাপড়, এসব আমাদের এই ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, তাছাড়াও যেমন আমরা ঘর থেকে যখন অফিসে যাই, গাড়িতে যাচ্ছি, গাড়িতে যাতে যথেষ্ট পরিমাণে ভেন্টিলেশন থাকে, গাড়িতে যেন ব্লক না থাকে। কিন্তু আজকাল দেখছি আমরা গরমের দিনে বেশিরভাগ গাড়িতে কিন্তু সাধারণত লোকেরা এসি ব্যবহার করছেন, এবং ঘরেও একটু গরম সহ্য হচ্ছে না, এসি ব্যবহার করছেন। তো আপনার কি মনে হয় এসিটা সবসময় ব্যবহার করা ভালো না সেটাকে মাঝে মাঝে করা উচিত? এসি এমন একটা জিনিস যেটা আমরা ব্যবহার না করেও পারছি না। ইদানিং তো এসির ব্যবহারটা দিনে দিনে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এসির ব্যবহারটা বাড়ছে, কিন্তু এসি একটা পার্মানেন্ট সলিউশন নয়। এসি হচ্ছে একটা টেম্পোরারি সলিউশন, যেটা ব্যবহার করে আমরা একটা সাময়িক সুখ পাচ্ছি, কিন্তু আলটিমেটলি এসি ঠান্ডা করছে না, এসি গরম করছে। এসির মাধ্যমে যে ক্লোরোফ্লুরোকার্বন CFC গ্যাস যেটা জেনারেট হচ্ছে,
সেটা প্রচুর পরিমাণে বাতাসে আমাদের চলে আসে। আবহাওয়াতে আছে। তাই হ্যাঁ, বায়ুমণ্ডলে সেটা উপর দিকে যাচ্ছে এবং একটা ওজোন লেয়ার বলে একটা স্তর একটা আছে বায়ুমণ্ডলে, সেটাকে ফুটো করে দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে ছিদ্র হচ্ছে, যার ফলে এই ওজোন যেটা লেয়ার যেটা সেটা সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেটটাকে প্রোটেক্ট করে এবং সেটাকে আসার সুযোগ করে দিচ্ছে এই সিএফসি। ওজোন লেয়ারে ছিদ্র হচ্ছে এবং আল্ট্রাভায়োলেট রে প্রচুর পরিমাণে আমাদের এখানে আবহাওয়াতে চলে আসছে, পৌঁছতে পারছে, আমাদের স্কিনে লাগছে, যার ফলে আমাদের স্কিন ক্যান্সারের যেটা মাত্রা সেটাও বাড়ছে, চোখে ক্যাটারেক্ট বাড়ছে, চুল, চামড়া এবং ওভারঅল হেলথ আমাদের খারাপ হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় ধরুন এনজিওগুলোকে যদি খুব প্রচুর পরিমাণে সচেতনতা করা যায় এবং গাছগাছালি আমরা দেখতে পাচ্ছি, ধরুন আমরা বরাক উপত্যকার যে 3টে প্রধান শহর রয়েছে শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে, আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে গোটা শহরাঞ্চলে কিন্তু গাছগাছালি অনেক মানে নাই বলতে পারা যায়, এবং তার যে পেরিফেরাল যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকাংশে নগরায়নের যে ব্যাপারটা রয়েছে গাছগাছালিটা কেটে ফেলা হচ্ছে এবং সেটা মানে রুথলেসলি কাটা হচ্ছে। তো তার সঙ্গে কি তাপপ্রবাহের কোনো রিলেশন রয়েছে? অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ডিফরেস্টেশন, বনধ্বংস এবং এই যে উষ্ণায়ন, সেটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, হ্যাঁ, একটা বাড়লে আর একটা বাড়বেই। হ্যাঁ, আমরা শহরাঞ্চলে আছি, শহরাঞ্চলে আমাদের গাছ কম, আমরা ছায়া খুঁজে পাই না, আমরা দোকানের বারান্দায় গিয়ে দাঁড়াতে হয়। শিলচর শহরেও আপনি দেখুন গাছের পরিমাণ খুব কম, কিন্তু অন্যান্য বাইরের শহরে গেলে আমরা দেখতে পাই যে ডিভাইডারে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, রীতিমতো জঙ্গল তৈরি করে রেখেছে শহরের মাঝখানে, নগরের মাঝখানে। তো আমাদের এনজিও সেদিকেও আমরা আচ্ছা, তো আমরা এখন আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে সেটার সঙ্গে ডাইরেক্ট রিলেশন থাকলেও আমরা সেটাকে ধরুন রোগের যে এখন প্রাদুর্ভাবটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে এই সিজনে ডায়রিয়া হতে পারে বা ভমিটিং ট্রেন্ড হতে পারে। আপনি আগেও বলেছিলেন ওই যে যেমন আমরা চাকুরিজীবী যারা বাইরে আমরা কাজ করছি তাদের কিভাবে জীবনযাপন করলে ভালো, ঠিক সেই রকমই আমরা এখন শুধু খাওয়া এবং পরিধানের দিকেই দেখলে হবে না, মনে হয় সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে অন্যান্য জিনিস নিয়েও। এসি তো ব্যবহার করছি, কিন্তু এসির ফলে যে আমরা যেন এসির প্রতি আমাদের যেন সেই এডিকশন বা যেটা হ্যাবিট সেটা যেন না হয়। তাছাড়াও আমরা এই যে গরম সময় আমরা পারতপক্ষে যেন বাইরে না যাই, হ্যাঁ, কিন্তু যদি খুব প্রয়োজন হয় তবেই যেন যাই, মাথায় যেন টুপি বা যারা কাজ করছে বাইরে কাজ যারা করছে তারা যেন ভেজা কোনো কাপড় মাথায় ঘাড়ে বা এক্সপোজড যেগুলো জায়গা সেগুলোতে যেন সবসময় ব্যবহার করে থাকেন, তাহলে ভালো হবে। তাছাড়াও প্রয়োজন মতো আমরা ওআরএস অন্যান্য ফল সেগুলো যেন গ্রহণ করি। একটা তো বললেন আপনি ক্র্যাম্প, একটা বললেন সানস্ট্রোকের যে ব্যাপারটা, তো সেই ক্ষেত্রে তো একটা মোটামুটি ধারণা পাওয়া গেল। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনি মোটামুটি বলেছেন। তো ধরুন টিন এজার যারা রয়েছে বা ধরুন প্রৌঢ় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কী কী ধরনের খাওয়া দাওয়ার আপনি স্পেসিফিক্যালি সাজেস্ট করে থাকেন এবং রোগটা কী ধরনের হতে পারে? হ্যাঁ, এই গরমের মধ্যে রোগ হতে পারে ডায়রিয়া বা পেটের যেগুলো রোগ, যেগুলো বাইরের খাওয়া দাওয়া বা যে কোনো ভাজা বা যেগুলো আমরা বাইরের ওপেন মার্কেটে যেগুলো পাই সেগুলো অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, সেগুলোর মাধ্যমে মানে ফাস্ট ফুড যেগুলো সেগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলোর মাধ্যমে এগুলো এই গরমের মধ্যে সেগুলো সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। গরমের মধ্যে যখন টেম্পারেচার বেশি হাই হয়, ব্যাকটেরিয়া বা অন্যান্য যেগুলো মাইক্রো অর্গানিজম এগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে, খুব বেশি তাড়াতাড়ি গ্রো করে, যার কারণে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। বা কাটা ফল বা অনেক সময় কাটা কোনো সবজি সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলোর মাধ্যমে আমাদের পেটের রোগ, ডায়রিয়া বা অন্যান্য সমস্যা, গ্যাস বা সেগুলো বদহজম এগুলো আমাদের দেখা দিতে পারে। তাই এগুলো অ্যাভয়েড করা উচিত। আর ফ্রেশ খাওয়া, যেগুলো যদি ফলও খাওয়া হয় তাহলে যেন সদ্য কাটা ফল, হ্যাঁ, বা যেগুলো ড্রিঙ্ক যেগুলো বা ফ্রুট জুস খাওয়ার একটা আমাদের এখানে অনেকে ফ্রুট জুস পছন্দ করে, ফ্রুট জুস যেগুলো যেমন সদ্য কাটা ফ্রেশ জুস যেগুলো সেগুলো যেন আমরা সেক্ষেত্রে মানে বাইরে না খেয়ে ঘরেই যাতে বাইরে না খেয়ে ঘরেই খাওয়া উচিত, কারণ বাইরে অনেক ক্ষেত্রে ওই হাইজিনিক মেনটেন নাও হতে পারে, অনেক ক্ষেত্রে মাছিও থাকে, সেগুলো অন্যভাবেও রোগ পরোক্ষভাবে ট্রান্সমিশন হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো আপনি যেহেতু শিলচর মেডিকেল কলেজে রয়েছেন, সেখানে মানে যে পার্সেন্টেজ অফ যে রোগীগুলো রয়েছে, কোন এজ গ্রুপের বেশি রোগী আসছে এবং তাদেরকে কি কি প্রতিকার দেওয়া হচ্ছে?
গরমের জন্য যেগুলো যারা মানে অসুস্থ বেশি হন সেগুলো তাদের বিশেষ করে আগের থেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেমন হাই প্রেশার, কিডনির রোগ, লিভারের রোগ বা মনে করুন ডায়াবেটিস, সেগুলোর জন্যই রোগী আগের থেকেই অসুস্থ থাকেন এবং এই তাপমাত্রা বাড়ার জন্য তাদেরই এই যেটা আগের অসুস্থতা সেটাকে অ্যামপ্লিফাই করে, যেমন স্ট্রোক, এই গরমের মধ্যে স্ট্রোক অনেক বেশি দেখা যাচ্ছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা সেগুলো আমরা আজকাল এই গরমের মধ্যে বেশি পেয়ে থাকছি, বা ডায়রিয়া বা অন্যান্য ধরনের শিশুদের মধ্যে বা শ্বাসজনিত রোগ। আমাদের এই অঞ্চলটা বরাক উপত্যকাটা অন্য জায়গার থেকে একটু পৃথক, কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেদিকে আমাদের মিজো পাহাড় আছে, সেদিকে মণিপুর পাহাড় আছে, নাগা পাহাড় আছে, উত্তর কাছাড়ের বড়াইল পাহাড় আছে। শুধু আমাদের সিলেটের সাথে ডাইরেক্ট উপত্যকার একটা যোগাযোগ আছে, নইলে আমরা প্রায় চতুর্দিকেই পাহাড় দিয়ে বেষ্টিত, যার কারণে আমাদের যেটা একটা লোকাল একটা আলাদাভাবে লোকাল ওয়েদার একটা তৈরি, যেটাও প্রচন্ড পরিমাণে হিউমিড বা যার মধ্যে আর্দ্রতার পরিমাণ প্রচন্ড বেশি। আচ্ছা, সেক্ষেত্রে আর্দ্রতার পরিমাণ যেহেতু বেশি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ধরুন 34-35 ডিগ্রি সেলসিয়াসে যখন তাপমাত্রাটা আসছে, সেটা যদি আমরা সাউথ ইন্ডিয়াতে দেখি অনেক বেশি, কিন্তু এখানে এটা অসহ্য ধরনের ব্যাপার। সেটা হচ্ছে আর্দ্রতার একটা ইফেক্ট, হিউমিডিটি ইফেক্ট, যেটা আমরা হয়তো আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে টেম্পারেচার ইজ 34 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিলস লাইক 38 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার হয়তো ঠিকই আছে, কিন্তু আমাদের শরীরে সেটা অন্যভাবে আমরা বেশি গরম আমাদের অনুভব হচ্ছে। হয়তো বাইরে রৌদ্রের পরিমাণ সেরকম নেই, কিন্তু আমরা ঘরে বসে অঝরে ঘামছি, বা হয়তো কোনো একটা কাজ করছি, 2 মিনিটের কাজ করতে করতে আমাদের শরীর পুরো ঘামে ভিজে গেছে, সেটা হচ্ছে আর্দ্রতার যেটা এফেক্ট, হিউমিডিটি এফেক্ট। তার সঙ্গে আমাদের অন্যান্য রোগও প্রচণ্ডভাবে জড়িত, যেমন শ্বাসের রোগ, অ্যালার্জি, এগুলো আমাদের প্রচুর পরিমাণে হিউমিডিটির জন্য হচ্ছে। অশান্তি, অসহ্য, ডিহাইড্রেশন, এসব হিউমিডিটির কারণ। বাইরে আপনারা সাউথে গেলেও দেখবেন টেম্পারেচার 39, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে, আমাদের শরীর টায়ার্ড হচ্ছে না, রোগী বেশি ক্লান্ত হচ্ছে না লোকে, কিন্তু আমাদের কাজের পরিমাণে আমরা ক্লান্ত বেশি হই, যার কারণে আমাদের প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে। আচ্ছা, সেটাই তো। সেক্ষেত্রে সেটা থেকে আমরা রেহাই কিভাবে পেতে পারি? সেটা থেকে রেহাই আমাদের পাওয়ার একমাত্র একটাই উপায় হচ্ছে আমরা যেন জীবনযাপন যেটা আমরা নিয়ম মাফিক যেন করি, আমাদের খাওয়া দাওয়া, বিশেষ করে আমাদের বডির ডিহাইড্রেশন, আমরা যেন ওআরএস বা অন্যান্য ফল আমরা বেশি করে খাই। তাছাড়া আমাদের যেটা রৌদ্রে আমরা কম যাতে যাওয়া আসা করি, বিশেষ করে 12টার থেকে 3টা বা 11টার থেকে 4টা, ওই সময় যেন আমরা আমাদের রৌদ্রটাকে আমরা যেন শরীরে লাগতে না দিই। যদি লাগাইও তাহলে আমরা প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, যাতে রৌদ্র চোখে না লাগে, আমরা প্রয়োজনীয় সানগ্লাস এসব ব্যবহার করি। হয়তো দেখেছেন আপনারা মরুভূমি প্রচন্ড পরিমাণে গরম, মরুভূমির তাপমাত্রা সে আর বলে লাভ, কিন্তু অনেকে আপনারা দেখবেন উট নিয়ে যাচ্ছে, সঙ্গে চাদর পরে যাচ্ছে। তাহলে আপনি ভাবুন ওই টেম্পারেচারের মধ্যে চাদর পরলে কতটুকু গরম লাগতে পারে, কিন্তু সেই যে হিট, যেটা হিট থেকে বাঁচার জন্যই তারা চাদর পরছে, সেইভাবে আমরা হিট থেকে। আচ্ছা, আমরা খুব নতুন একটা ইনফরমেশন পেলাম, কিন্তু আমি মানে বলতে চাইছি যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনি খুব বেশিভাবে এমফাসিস দিচ্ছেন। সেক্ষেত্রে ধরুন নিরামিষা খাওয়া বা আমিষ জাতীয় খাওয়া আমাদের এই অঞ্চলের জন্য কোনটা বেশি ফলপ্রসূ হবে বলে? দেখুন, এই নিরামিষ আমিষ উভয়েরই প্রয়োজন আছে, গ্রোয়িং একজন ইয়ের জন্য বা সবারই প্রোটিনের প্রয়োজন আছে। হ্যাঁ, এখন নিরামিষ আমিষের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স সেটা হয়ে যাচ্ছে প্রোটিন। আমিষ সবার জন্য দরকার, শরীরের গঠন ক্ষমতা, শারীরিক শক্তি, সেগুলোর জন্য আমাদের আমিষ আহার করতেই হবে, যেমন ডিম, মাছ, মাংস। আমি বলতে চাইছি যে যখন খুব গরম পড়বে সেক্ষেত্রে আমার কি খাওয়া দরকার? না, সেক্ষেত্রেই বলছি, সেক্ষেত্রে প্রোটিনটা একটু বর্জন করে চলা উচিত। সেই সময় আমাদের যেমন ফল এবং শাকসবজির দিকেই আমাদের ঝোঁকটা বেশি দেওয়া উচিত, এবং প্রোটিনের জন্য আমরা ডাল খেতে পারি, আমরা সয়াবিন খেতে পারি, আমরা চানা বা নিরামিষ জাতীয় যাতে প্রোটিনেশিয়াস যেটা খেতে পারি। হ্যাঁ, এবং বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে জিনিসে জলের পরিমাণ বেশি আছে সেটা যদি শরীরে যায় তাহলে এটা অ্যাডেড বেনিফিট হবে। আচ্ছা, তো আমরা ধরুন কুমড়া জাতীয় সবজি বা ঝিঙ্গা জাতীয় সবজি বা যেটাকে আমরা পানিলাউ বলি, সেই লাউটা আমাদের খেলে অনেকাংশেই মানে আরাম পাবে। হ্যাঁ, তা এগুলো খুব সহজে এগুলো ডাইজেস্ট হয়ে যায়, হজমও হয়ে যায়। সেই কারণে আমরা গরমের মধ্যে হজমের সমস্যাও যদি থেকে থাকে, এই ধরনের খাওয়া খেলে আমাদের শরীরটাও ঠান্ডা থাকবে এবং হজম ক্ষমতা, এবং সেই ক্ষেত্রে আপনাদের কাছেও রোগীরা অনেক কম যাবে। আমরা তো এটাই চাই যাতে আমাদের কাছে রোগী কম যায়, সবাই সুস্থ থাকলে আমাদেরও স্বাভাবিকভাবে ভালো লাগবে, কারণ আমরা সবাই চাই যাতে সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে।
তো আমাদের কাছে সময় খুব একটা বেশি নেই। আমরা মানে আমাদের যে আজকে দর্শক শ্রোতারা রয়েছেন, সেই দর্শক শ্রোতার জন্য কি আপনার কোনো স্পেশাল মেসেজ রয়েছে? হিটওয়েভ যেটা, সেটা শুধু আমাদের একটা সাধারণ সমস্যা নয়, সেটা একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ইমার্জেন্সি, এবং সেটাকে সব দেশের যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে একটা ন্যাশনাল ইমার্জেন্সি বলে ধরে নেওয়া উচিত। আজকে হয়তো আমরা বুঝতে পারছি না, আজকে আমাদের এসি আছে, ফ্যান আছে, কোনো রকম আমরা সেটাকে ম্যানেজ করে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আগামীতে আমরা আগামী প্রজন্মের কাছে আমরা জবাবদিহি হতে হবে, এবং আমরা জবাব দিতে পারবো না যে আমরা করলামটা কি। সেই জন্য আমার সবার কাছে আমার অনুরোধ, শুধু দেশের যে আমাদের সরকার আছে, সরকার নয়, অন্যান্য যারা রেসপন্সিবল সিটিজেন, নাগরিক, এনজিও আছেন, শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, সবার কাছে একটাই অনুরোধ, আপনারা এই ব্যাপারে সচেতন হবেন এবং পার্মানেন্ট সলিউশন হিসাবে গাছ লাগান, জল বাঁচান। আমাদের যেন শুধু একদিনের জন্য এই যে আমাদের এনভায়রনমেন্ট ডে বা পরিবেশ দিবসেই যে আমরা শুধু গাছ লাগাতে হবে, পুরো বছর ধরে যেন আমরা গাছ লাগানো এই ব্যাপারে সচেতন এবং কমাতে হবে। এতে মাল্টি ডিপার্টমেন্টাল একটা ব্যাপার, সেটার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টও ইনভলভ হওয়া উচিত। আজকে যেভাবে প্রত্যেকটি জনসাধারণকে ইনভলভ হয়ে সেটাকে আগামীতে আমরা যেন ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের কাম্য। আমরা এতক্ষণ শুনলাম তাপ প্রবাহের ফলে বিভিন্ন ধরনের যে অসুবিধা বা সমস্যার কথা। আমাদের সঙ্গে ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর কনকদীপ শর্মা মহাশয়। আমরা আজকে যে আলোচনা করলাম সে থেকে আপনারা যারা আজকে দর্শক শ্রোতারা রয়েছেন নিশ্চয়ই লাভবান হয়েছেন। আগামী দিনে ওনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে, যাতে করে আরও নতুন নতুন ইনফরমেশন আমরা জানতে পারি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।